বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ ক্যাডেট একাডেমি মেন ক্যাম্পাসের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের প্রায় সমুচ্চারিত শব্দ নিয়ে আলোচনা করব। প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, যেটা তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই শব্দগুলো সম্পর্কে ধারণা না রাখলে আমরা উচ্চারণ ক্ষেত্রে অনেক সময় ভুল করে থাকি, লেখার ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায়। কারণ উচ্চারণ আর লেখা দুটা যদি এক না হয়, যদি একই রকম না হয়, তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাবে। আর অর্থের পরিবর্তন হলে বানান ভুল, সেক্ষেত্রে নম্বর পাবে না। এজন্য প্রায় সমুচ্চারিত শব্দগুলোর অর্থসহ জানাটা অত্যন্ত প্রয়োজন, কারণ এগুলো সঠিক অর্থ আমরা এই শব্দগুলো পাঠের মাধ্যমে জানতে পারি। সমুচ্চারিত শব্দের মাধ্যমে আমরা শব্দের ভুলগুলো থেকে সঠিক শব্দ জানতে পারি, আর এই শব্দগুলোর মাধ্যমে বাক্যের অর্থ বিপর্যয় থেকে রক্ষা পাইতে পারি। আর এটি বাক্যের অর্থকে যথাযথভাবে সঠিক প্রয়োগে, অর্থ সঠিক প্রয়োগে সাহায্য করে থাকে। এ কারণে সমুচ্চারিত শব্দগুলো আমাদের অবশ্যই জানতে হবে, এগুলো মুখস্থ করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে এবং সেই সাথে লিখতে হবে। সমুচ্চারিত শব্দগুলো বা সমশব্দ, আবার এগুলোকে জোড়া শব্দ বলা হয়। এই শব্দগুলোকে ব্যাকরণবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি দুইটি ভাগে ভাগ করেছেন। একটি হলো সমশব্দ, আরেকটি হলো প্রায় সমুচ্চারিত শব্দ। সমশব্দ মানে হলো কিছু কিছু শব্দ আছে যেগুলো একই রকম, বানান দুই হলেও উচ্চারণ একই। আবার কিছু কিছু শব্দ আছে যেগুলো উচ্চারণের প্রায় কাছাকাছি হলে একটু পার্থক্য আছে, এগুলো বলা হয় প্রায় সমুচ্চারিত শব্দ। প্রায় সমুচ্চারিত শব্দ হলেও এগুলোর অর্থ ভিন্ন। এজন্য অনেক সময় প্রশ্ন থাকে যে যেসব শব্দগুলো প্রায় সমুচ্চারিত ভিন্নার্থবোধক শব্দ, সেগুলোকে কি বলা হয়? প্রায় সমুচ্চারিত শব্দ। যে শব্দগুলোর অর্থ প্রায় একই রকম কিন্তু অর্থ ভিন্ন, এগুলোকে কি বলা হয়? প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শব্দগুলো একে একে তোমাদের সামনে উপস্থাপন করতেছি। দেখো, এখানে 1 নম্বরে রয়েছে অংশ অর্থ ভাগ আর অংশ অর্থ কাঁধ। দুটার উচ্চারণে পার্থক্য নেই, কিন্তু অর্থের পার্থক্য রয়েছে। তবে এই শব্দ দুটো, একটা হলো তালব্যস্য আর হলো দন্তস্য। এমনি স্বাভাবিক উচ্চারণের সময় এগুলো আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করে থাকি, একই রকম শোনা যায় তখন। কিন্তু যখন কবিতা আবৃত্তি করা হয় সেক্ষেত্রে কিছুটা ভিন্ন উচ্চারণ করতে হয়। যেমন আমি এটা বললাম, যদি অংশ বলি, অংশ মানে কাঁধ, তাহলে এটা বলতে অংশ, উচ্চারণ হবে অংশ। যেমন আমরা বলে থাকি শাপলা, স্বাভাবিক উচ্চারণ বলে থাকি, কিন্তু যখন কবিতা আবৃত্তি করা হয় তখন বলা হবে এটাকে শাপলা। এবার আসো 2 নম্বরে অনু অর্থ পশ্চাৎ, অনু অর্থ ক্ষুদ্রতম অংশ। দুটার উচ্চারণ একই, কিন্তু বানান একটু পার্থক্য রয়েছে, এর অর্থেরও পার্থক্য রয়েছে। 3 নম্বরে অন্ত অর্থ শেষ আর অন্ত অর্থ ভিতর। পার্থক্যটা কি? এখানে বিসর্গ নেই, এখানে বিসর্গ রয়েছে। 4 নম্বরে অন্ন, অন্ন অর্থ অপর, অন্ন অর্থ ভাত। 5 অশ্ব, অশ্ব অর্থ ঘোড়া, আর অশ্ব অর্থ পাথর। এখানে অশ্বর সাথে তালব্যস্যর সাথে রয়েছে বফলা, আর এখানে অশ্ব তালব্যর সাথে রয়েছে মফলা, কিন্তু উচ্চারণ একই, অর্থ ভিন্ন। 6 অজগর, অজগর অর্থ সর্ববিশেষ, আর এখানে আছে অজাগর, নিদ্রিত। এই যে এখানে একটু পার্থক্য রয়েছে, এখানে অজগর আর এখানে হলো অজাগর, এখানে বর্গীয় জর মধ্যে আকার রয়েছে। এই জন্য এগুলো হলো আমরা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এগুলো হলো
সমশব্দ আর এখানে যে অজাগার আর অজগর এগুলো হলো প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। এরকমভাবে দেখবে যে পার্থক্য রয়েছে, উচ্চারণের ক্ষেত্রে কিছুটাও পার্থক্য রয়েছে। 7 নম্বরে দেখো অর্ঘ্য। অর্ঘ্য অর্থ মূল্য আর অর্ঘ্য অর্থ পূজার উপকরণ। এখানে পার্থক্য রয়েছে, শুধু জফলা, উচ্চারণ একই। অসন। অসন অসন অর্থ ভোজন আর অসন অর্থ নিক্ষেপ। আমি একটু আগেও বলেছি যে কবিতা আবৃত্তির ক্ষেত্রে শুধুমাত্র উচ্চারণ একটু পার্থক্য করতে হবে, কিন্তু আমরা যখন সবসময় কথা বলবো সেক্ষেত্রে স্বাভাবিক উচ্চারণ করতে হবে। অসন। অসন 9 অবদান, মহৎ কর্ম অথবা কীর্তি। অবধান মনোযোগ, এখানে একটু পার্থক্য রয়েছে। অবদান আর অবধান, দ আর ধ। 10 অলিক অর্থ কপাল আর অলিক অর্থ মিথ্যা বা ভুয়া। এখানে রস্বইকার, এখানে দীর্ঘইকার, উচ্চারণ একই। 11 নম্বরে অনিল। অনিল এখানে বানানের পার্থক্য একটু, এখানে উপরেরটা রয়েছে দীর্ঘই, নিচেটা রয়েছে রস্বইকার। অনিল অর্থ নীল নয় আর অনিল অর্থ বাতাস। 12 নম্বরে অপচয়, এটা হলো অবচয়। অপচয় অর্থ ক্ষতি আর অবচয় অর্থ সংগ্রহ অথবা চয়ন। এখানে নিচেরটার মধ্যে ব, উপরেরটার মধ্যে প, এতটুকু পার্থক্য। 13 নম্বরে রয়েছে অদৃষ্ট অর্থ ভাগ্য আর অধৃষ্ট অর্থ নম্র। 14 অনুদিত অর্থ হলো উদিত নয় আর অনুদিত অনুবাদ করা। 15 নম্বরে অঙ্কন। অঙ্কন অর্থ আঁকা আর এখানে হচ্ছে অঙ্গন। অঙ্গন অর্থ উঠান। উপরেটা হলো উঁ ক আর নিচেটা হলো উঁ গ, এটুকু পার্থক্য। 16 অসার। অসার মানে অনুভূতিহীন আর অসার অর্থ তুচ্ছ অথবা মূল্যহীন। অসার বানান ডয়ে বিন্দুড় আর অসার বানান বয়ে বিন্দুড়, এটা উচ্চারণে একটু পার্থক্য। অসার অসার। 17 অবিরাম। অবিরাম অর্থ অনবর্ত আর অভিরাম অর্থ সুন্দর। 18 অভিনীত অর্থ উদ্ধত আর অভিনীত যা অভিনয় করা হয়েছে। 19 অকাল। অকাল অর্থ অসময় আর আকাল। আকাল অর্থ দুর্ভিক্ষ। 20 নম্বরে অভিজ্ঞ অর্থ মূর্খ আর অভিজ্ঞ অর্থ বহুদর্শী বা জ্ঞানী। বহুদর্শী জ্ঞানী। 21 নম্বরে আপন অর্থ দোকান আর এ আপন অর্থ নিজ। উপরের আপনের শেষে রয়েছে মূর্ধন্য আর নিচেটা রয়েছে দন্তন্য, এতটুকু পার্থক্য, উচ্চারণ একই। এইখানে দেখো 22 নম্বরে 3টা দেওয়া আছে আবাস, আভাস, আভাস। উপরে আবাস অর্থ বাসস্থান, তারপরে এটা আভাস অর্থ ইঙ্গিত আর নিচেটা আভাস অর্থ ভূমিকা। এখানে মাঝখানেটায় ভয়কারে ভা দন্তস্ব আর তার নিচেটা হলো ভয়কারে ভা মূর্ধন্য স, এটুকু পার্থক্য, উচ্চারণ একই, শুধুমাত্র উপরেরটা একটু হালকা উচ্চারণ আবাস আর নিচের দুটো একটু শক্তি প্রয়োগ করে উচ্চারণ করতে হবে, আভাস, আভাস। 23 নম্বরে আবৃত্তি অর্থ আবরণ আর আবৃত্তি অর্থ বারংবার পাঠ করা, যেরকমভাবে আমরা কবিতা আবৃত্তি করে থাকি। 24 নম্বরে হলো আবরণ। আবরণ অর্থ আচ্ছাদন মানে ঢাকা, ঢেকে রাখা। আর 24 নম্বরে হলো আভরণ অর্থ অলঙ্কার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে এখানে যেগুলো লেখানো হয়েছে এগুলো তোমরা ভালো করে পড়বে, দেখবে এবং সাথে সাথে লিখতে হবে, বেশি বেশি লিখতে হবে। প্রায় সমুচ্চারিত শব্দগুলো বেশি বেশি লেখার নিয়ম, যত বেশি লিখবে তত তোমাদের এই জিনিসগুলো মুখস্থ হবে এবং বানান পরিশুদ্ধ হবে। আর এগুলো দেখে বুঝতে পারতেছো যে শব্দগুলোর উচ্চারণের মধ্যে এবং বানানের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আগামী ক্লাসের প্রত্যাশায় থাকো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।